ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তনু। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করে দুদক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার বার্তা ছড়ালেও তারা নিজেরাই আবদ্ধ দুর্নীতির বেড়াজালে। গত 17 বছরে ঘুষ, অবৈধ সুবিধা নেওয়া সহ নানা অভিযোগে দুদক মোট 245 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দুর্নীতি সহ নানা অভিযোগে 6 জন দুদক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। দুর্নীতির এই বেড়াজাল থেকে খোদ দুদক যেমন বের হতে পারছে না, ঠিক তেমনি রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেও নেতাকর্মীদের তা থেকে ফেরাতে পারছে না। বিশ্লেষকদের অনেকেই বলছেন, আগে সরকারের সঙ্গে দুর্নীতি ওতপ্রোতভাবে মিশে গিয়েছিল, কিন্তু গণঅভ্যুত্থানের পর দুর্নীতির সেই চিত্র পরিবর্তনের আশা জোরে সোরে আলোচনা হলেও অন্তর্বর্তী সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মনে করছে টিআইবি। সংস্থাটি বলছে, রাজনৈতিক ও সরকারি স্পেসের ক্ষমতাকে অপব্যবহার করে বিভিন্ন মহল এখনও দুর্নীতি, চাঁদাবাজি অব্যাহত রেখেছে। আর এই সকল কার্যক্রমে নাম আসছে এনসিপি থেকে শুরু করে বিএনপি এবং জামায়াত নেতাদেরও। অতীতে এই দুর্নীতির বিষয়ে বিএনপি নানাভাবে সমালোচিত হলেও এবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ দায়িত্ব দিলে এবার তারা দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রস্তুত। যুগ যুগ ধরে চলে আসা দুর্নীতির বেড়াজাল থেকে নেতাকর্মীদের ফিরিয়ে আনা কতটা সম্ভব? দুর্নীতি বিরোধী যুদ্ধে সফল হতে রাজনৈতিক দলগুলোর করণীয় কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন এনসিপির মিডিয়া সেলের যুগ্ম সদস্য সচিব ও সম্পাদক মুশফিক উস-সালেহীন, এবং আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডাক্তার মিজানুর রহমান, দুর্নীতি এবং সরকার এ দুটো আসলে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেটি টিআইবি রিপোর্টেও আমরা দেখতে পেয়েছি, এবং দুর্নীতি রোধের জন্য বিএনপির আমলে দুদক গঠিত হয়েছিল, কিন্তু এরপর আসলে দুদককে যারা কাজ করছেন স্বয়ং তাদের বিরুদ্ধেই নানা অভিযোগ। আমি শুরুতে সেটি অভিযোগের কথা বলছিলাম, দুদক আসলে তাদের নিজেদের লোকদেরই দুর্নীতি নিয়ে আলোচনা করতে হচ্ছে। সেই জায়গায় রাজনীতির সাথে যে দুর্নীতি জড়িয়ে গেছে সেটি তো বাংলাদেশের ইতিহাসে একেবারেই মিলেমিশে আছে। সেখান থেকে বেরিয়ে আসার তো প্রচেষ্টা করার প্রয়োজন ছিল, অন্তত 24-এর গণঅভ্যুত্থানের পর। সেই প্রচেষ্টা কতখানি এগিয়েছি আমরা, নাকি একই অবস্থায় আছি? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসির দর্শক শ্রোতা এবং আমার সম্মানিত সহ আলোচক যারা আছেন। দেখেন, দুর্নীতি আমাদের বাংলাদেশের জন্য, আমরা সবসময় বলি, এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এবং শুধু তাই না, বাংলাদেশের উন্নয়নের জন্য দুর্নীতি সবচেয়ে বড় বাধা এবং সবচেয়ে বড় অন্তরায়। এই দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল করে থাকি, কিন্তু এই যে 53 বছরের রাষ্ট্র ক্ষমতায় আমরা যারা রাজনৈতিক দলগুলো যারা ছিলেন, তারা সবসময় অঙ্গীকার করেছে জনগণের কাছে যে আমরা একটি দুর্নীতিমুক্ত, একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। কিন্তু দেখেন, আমরা এই চিত্রটা কোনো সরকারের সময় পাই নাই। আপনি যে কথাটা বললেন, দুদকের যে কথা, তারা দুর্নীতি দমন কমিশনের জন্য একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে তাদেরকে গড়ে তোলা হয়েছে এবং নিয়োগও দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যদি তাদের অতীত যদি দেখেন, যে তারা সরকারি দলের আজ্ঞাবহ হিসাবে বা রাষ্ট্রে যে সরকার ছিল সেই সরকারের আজ্ঞাবহ হিসাবেই তারা কাজ করেছে। এমনকি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, এবং আপনি গত সরকারের সময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও যেগুলো বলা হয়েছে, তারপরে রাষ্ট্রে যারা দায়িত্বে ছিলেন পরিচালনায়, বিশেষ করে মন্ত্রী, এমপি এবং সরকারি কর্মকর্তা, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সহ যে সমস্ত দুর্নীতির অভিযোগগুলো আসছে, সেখানে দুদক মানে নামমাত্র কোনো ক্ষেত্রে একটা কমিটি গঠন করেছে, কিন্তু সেটা আলোর মুখ দেখেনি। এরপরে আমরা মনে করেছিলাম যে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস এবং কালো টাকার যে অসুস্থ রাজনীতি এবং সমাজ ব্যবস্থা, আমরা সেটা পাবো না। কিন্তু আপনি যদি দেখেন, এই 5ই আগস্ট 2024 থেকে আজকের দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের যে ম্যান্ডেট ছিল, সারা দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং জনগণ তাদেরকে সাপোর্ট দিয়েছিল, কিন্তু কার্যত তারা দুর্নীতি দমন করতে পারে নাই। বরং তার সরকারের বিরুদ্ধেই কোনো মন্ত্রণালয়ে যারা দায়িত্বশীল উপদেষ্টা কিংবা তাদের যে মানে ব্যক্তিগত কর্মকর্তা যারা ছিল, তারাও হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছে। দুদক কয়েকজনের বিরুদ্ধে আমরা দেখেছি যে তাদের এনআইডি কার্ড ব্লক করেছে। কমিশন তাদের দুর্নীতির জন্যে তদন্ত শুরু করেছে, কিন্তু আজ পর্যন্ত এটা আলোর মুখ দেখে নাই। এবং সরকারের প্রধান থেকে শুরু করে যারাই দায়িত্বশীল,
কেউ কিন্তু এই ব্যাপারে মুখ খোলেনি, খালি শুধু বলেছে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, জিরো টলারেন্স, কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা সেটা দেখিনি। দ্বিতীয়ত এই সরকার না, আসলে আমি যদি বলি যে বিগত সময়গুলোতে যারাই সরকারের আসনে বসেছেন তারা সবাই কিন্তু দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা বলেছেন, কিংবা তাদের সময় তারা দুর্নীতি থেকে বেরিয়ে আসবেন সেই আলোচনা করেছেন, কিন্তু সেই আলোচনাটা শুধু আলোচনাতেই সীমাবদ্ধ ছিল, সেটি বাস্তবে কি আমরা রূপান্তর হতে দেখেছি? আমি যদি টিআইবির একটি কথা বলি, তারা বলছেন যে দুর্নীতিতে আসলে ত্রিমাত্রিক যোগসাজশ রয়েছে, এবং এই ত্রিমাত্রিক যোগসাজশে প্রথম যেটি আছে সেটি হচ্ছে রাজনৈতিক শক্তি। এখন দেখেন, এটা তো ঠিকই, কারণ যেমন ধরেন আমরা আমাদের দল গণফোরামের কথা বলি, আমাদের দলের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণেতা। আমরা সন্ত্রাস, দুর্নীতি এবং কালো টাকার বিরুদ্ধে একটি সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের দল আন্দোলন সংগ্রাম করেছি। আপনি যে কথাটা এখন বললেন, যে আপনি যদি দেখেন যে গত সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যিনি বাসার পিয়ন ছিলেন তিনি 400 কোটি টাকার মালিক হয়েছেন, এই কথাটা তিনি হাসতে হাসতে বলেছেন। তো একটা দেশের প্রধানমন্ত্রীর বাসার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় এবং তিনি হেলিকপ্টারে এলাকায় যাচ্ছেন আসছেন, তাহলে সেই রাষ্ট্রের অবস্থাটা কি হতে পারে? এরপরে আমরা যে কথাটা বলি যে আমরা এই যে বিগত সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, কারণ দুর্নীতিতে সে সরকারটা একেবারে নিমজ্জিত হয়েছিল। যদি আমাদের কাছে প্রশ্ন করা হয় যে কোথায় দুর্নীতি হচ্ছে, আমরা কিন্তু পাল্টা বলেছি যে দুর্নীতি হচ্ছে না কোথায়, সেই কথাটা আমরা জানতে চাই। আপনার কাছে আসি, দুর্নীতি হচ্ছে না কোথায় এই প্রশ্নটা যেমন রেখেছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, তেমনি আসলে অন্তত এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় যে তরুণদের হাত ধরে আসলে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, সেই সময়টাতে তো আপনাদের উপরে বা এনসিপির যারা নেতাকর্মী আছেন তাদের উপরে জনগণের যথেষ্ট আস্থা অর্জন করার একটা জায়গা তৈরি হয়েছিল। আপনারা কি সেই আস্থাটা রাখতে পেরেছেন? এনসিপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ আসছে, একেবারেই নতুন একটি রাজনৈতিক দল, হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছেন, এমন নেতাকর্মীদের তথ্যও তো আসছে গণমাধ্যমে। ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা আমার দুই সহ আলোচক সহ যারা শুনছেন তাদের সবাইকে। দেখুন, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনি যখন শুরুতেই দুর্নীতির কথাটা বলে শুরু করলেন তখন প্রথমে বললেন এনসিপি সহ বিএনপি, জামাত ইত্যাদি ইত্যাদি, মানে অবস্থা দৃষ্টিতে মানে কথাটা শুনে কিছুটা এমন মনে হতে পারে যে আসলে দুর্নীতির নেতৃত্ব দিচ্ছে দুর্নীতিতে এনসিপির প্রতি সবার প্রত্যাশা অনেক বেশি ছিল, প্রত্যাশাটা অনেক বেশি, আপনাদের নাম সবার আগে সেটা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু সেটার পাশাপাশি কিছু বাস্তবতা আছে। সেটি হচ্ছে, আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা যেই সোসাইটিতে বসবাস করছি সেই সোসাইটিতে এই কোটা সংস্কার আন্দোলন থেকে যে গণঅভ্যুত্থানে পরিণত হলো, সেই কোটা সংস্কার আন্দোলনটা কেন হলো? কারণ হচ্ছে সরকারি চাকরিতে সবাই আসলে আরো ফেয়ার সুযোগ চেয়েছিল। তো সরকারি চাকরির প্রতি দেশের মানুষের এ পরিমাণ প্রত্যাশা, মানে আকাঙ্ক্ষা কেন তৈরি হলো যে তাকে সরকারি চাকরিতেই ঢুকতে হবে? তার একটা কারণ, যেমন সরকারি চাকরিতে গেলে আপনার কিছু পাওয়ার আপনার কাছে আসে, কিছু সামাজিক মর্যাদা আপনার সাথে আছে, কিন্তু ওই যে পাওয়ার আসে সেই পাওয়ারের সাথে আসে কিছু অন্যান্য সুযোগ সুবিধার বিষয়, এবং সেই সাথে সরকারি চাকরিতে দুর্নীতির যেই সুযোগটি রয়েছে সেটা নিয়ে অনেক ধরনের আলাপ আসে। যদিও আমি বলছি না যে সরকারি চাকরি যারা করেন সবাই দুর্নীতি করেন, কিন্তু ধরুন ওই সেই চাকরিতে পুলিশ ক্যাডারটাই কেন আসলে সকলের চয়েসের 1 নম্বরে থাকে? তার কারণটি হচ্ছে যে ওই পুলিশ ক্যাডারে গেলে হয়তো এরকম আরও অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, ধরুন কাস্টমস ক্যাডারে গেলেও কেন এইটা চয়েসে সবার আগে থাকে? অর্থাৎ এটা তো একটা সামাজিক ব্যাধি, এবং সেই সামাজিক ব্যাধিটা আমাদের সোসাইটির পুরোটাতেই রয়েছে। তো এনসিপি যখন এই সোসাইটি থেকে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল, একই সাথে এনসিপি যখন গঠিত হয়েছে, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে, বিভিন্ন মতাদর্শের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ এসে যুক্ত হয়েছে। এদের মধ্যে একটা বড় অংশের, আমি বলবো অধিকাংশেরই চিন্তাভাবনা, প্রায় সবারই আমি এভাবে বলতে পারি যে চিন্তাভাবনার যে একটা পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তনের ছিল, পাশাপাশি একটা সুযোগ সন্ধানী অনেকেও তো আমাদের সাথে যুক্ত হয়েছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। তো সেই জায়গা থেকে আমরা আমাদের মধ্যেও এরকম অনেকের বিরুদ্ধে এরকম অভিযোগটা পেয়েছি, কিন্তু যেমন করে ঢালাও আকারে বলা হয় সেটা আসলে মনে হয় আপনার কিছুটা বাস্তবতার সাথে সেটা মেলে না, যেভাবে ঢালাও আকারে বলা হয় যে আসলে এনসিপির অনেক নেতাদের, আমরা হাতে গোনা কয়েকজনের ব্যাপারে অভিযোগ এসেছে, এই অভিযোগগুলো আবার কয়েকটি দেখা গেছে যেই নাম্বার আমরা শুনতে পাচ্ছি সেই নাম্বারটা আসলে তেমনটা না, এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। যেমন ধরুন আমাদের দলের যুগ্ম সদস্য সচিব হিসেবে একজন যুক্ত হলেন, তাকে আমরা সম্ভবত দল গঠনের 2 মাসের মধ্যেই তাকে সাময়িক বহিষ্কার করে দিয়েছি, কেননা তার ব্যাপারে একটা বড় অভিযোগ এসেছিল। সো আপনাকে দেখতে হবে যে দলটা কি তার দলের ভিতর, মানে দলটা তো ফেরেশতাদের দিয়ে গঠিত হয়নি। সো এই দলের ভিতরে যদি কারো বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে দল কি তাকে শেল্টার দিচ্ছে নাকি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে? এনসিপি ব্যবস্থাটা নিয়েছে, এবং ধারাবাহিকভাবে এই অভিযোগগুলোর পরিমাণ কমে আসছে কিনা সেটাও ঘটেছে। আরেকটি যেটি ঘটেছে সেটি হচ্ছে যে সমন্বয়ক পরিচয়ে, সমন্বয়ক তো হওয়ার কথা ছিল 158 জনের,
কিন্তু পুরো বাংলাদেশে আসলে কত মানুষ যে সমন্বয়ক হয়ে গেছে, কত দপ্তরে যে সমন্বয়ক পরিচয় দিয়ে কাজ করেছে, এবং একটা সময় ছিল যে সমন্বয়ক পরিচয়ে যেহেতু আগের রেজিমের সার্ভ যারা করেছেন তারা এক ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল, সমন্বয়ক নাম শুনেই তারা অনেক কিছু করেছেন। সো এই সুযোগটাও তো অনেকে নিয়েছে, এটাও তো আবার সত্য। মুশফিকুর সালিহিন, আবার আপনারাই তো বলেন যে এই প্রশাসনে বিএনপির লোকজন ইতিমধ্যে এই প্রশাসনে ছেয়ে গেছেন এবং তারাই প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে, তাহলে তারা কি এই সমন্বয়ক পরিচয় দিয়ে বা এনসিপি পরিচয় দিয়ে সবকিছু করছে? দেখুন, সমন্বয়ক পরিচয়ের বিষয়টা একটা, প্রশাসনের বিষয়ে আরেকটা জায়গায় আসি। সেটি হচ্ছে ওই আমাদের বিষয়টা তো ব্যাখ্যা করলাম, এখন বাংলাদেশের যেই অলিগার শ্রেণী, বাংলাদেশের যেই ব্যবসায়িক শ্রেণী, তার সাথে যে অ্যালায়েন্স ছিল যেই আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের প্রশাসনের, এবং তার সাথে পলিটিশিয়ানদের, এই যে একটা দুষ্টচক্র, এই দুষ্টচক্রকে তো আমরা উৎখাত করতে পারিনি। এবং আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে 5 আগস্টের পর থেকে আমরা চেয়েছিলাম একটা সিস্টেমের চেঞ্জ হবে, আমাদের বিভিন্ন পদগুলোতে মানুষ যোগ্যতার ভিত্তিতে একটা প্রসেস ডেভেলপ করা হবে। কিন্তু আমরা যেটি দেখেছি বিভিন্ন দলের মধ্যে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছে কে কিভাবে নিজের দলের লোককে ওইখানে বসাবে। সেই প্রতিযোগিতাতে এনসিপি নেতাদেরও তো নাম আছে এবং শীর্ষস্থানীয় নেতাদের শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত সব রাজনৈতিক দলের নেতাদেরই আসলে নাম আছে, শুধু এনসিপি নয়। এখানে একটু দ্বিমত করছি। ধরুন 5 আগস্টের পর প্রশাসনের বড় ধরনের রদবদল ফেব্রুয়ারির মধ্যেই হয়ে গেছে বলা যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পদায়ন বলেন, বিভিন্ন বড় বড় পদের সচিব পদায়ন বলেন, এগুলো হওয়ার পরে এনসিপি গঠিত হয়েছে। এই রদবদল নিয়েও দুর্নীতির অভিযোগ আছে, নানান অভিযোগ আছে। শেখ রবিউল আলম, একটু আপনার কাছে আসি। এনসিপি নেতার দুটো বক্তব্য আমি বলতে চাই। বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপি প্রার্থীর তালিকায় বেশিরভাগই গডফাদার, বিএনপির এক গডফাদারের চাঁদার টাকাতেই গণভোট সম্ভব। ধন্যবাদ আপনাকে, প্রিয় দুই সহ-আলোচক এবং যারা এই মুহূর্তে ডিবিসি টেলিভিশনের সাথে যুক্ত আছেন। বিএনপির প্রার্থীর তালিকায় যদি সব গডফাদার হয় তাহলে তো এটা সবচেয়ে বড় সুসংবাদ এনসিপির জন্য, কারণ বাংলাদেশের মানুষ তার গডফাদারকে ভোট দেবে না, আর গডফাদারকে ভোট দেওয়ার জন্য তো গণঅভ্যুত্থান করিনি। তো এর চেয়ে সুসংবাদ তো এনসিপি বা অন্য রাজনৈতিক দলের আর হয় না। তো নিশ্চয়ই সেটা আগামী দিনের নির্বাচনে বিএনপি উপযুক্ত প্রার্থী জনগণের প্রতিনিধিত্ব করবার জন্য দিতে পারলো কি পারলো না, তার পরীক্ষা তো সামনেই দেখা যাবে। তো মনে রাখা দরকার, বিএনপি তার নিজের দল, দেশের স্বার্থ এবং জনগণের প্রতিনিধিত্ব করার জন্য যে দায়বদ্ধ আছে তা বিবেচনা করেই প্রার্থী দিয়েছে। এনসিপিদের যদি এইরকম মনে হয় তারা যেন গডফাদার মুক্ত প্রার্থী দিয়ে জনগণের সেবা করার জন্য ব্রত থাকে এবং জনগণের সমর্থন নিয়ে যেন পার্লামেন্টে গিয়ে তাদের যে অভিপ্রায় আছে সেটা যেন বাস্তবায়ন করে। এনসিপি নেতা এটিও বলেছেন আপনারা তারা বলতে বুঝিয়েছেন তিনি বিএনপি, তারা আসলে যেই সম্পদগুলো চুরি করেছিল সেগুলো এখন রাষ্ট্রের সাধারণ জনগণের সম্পদ, সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হবার কথা, কিন্তু সেগুলো আপনাদের কাছে আছে। আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাস বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লোপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা নিয়ে আমি খুব একটা আলোচনা করতে চাই না। তিনি যা মনে আসে তাই বলেন, দায়িত্বজ্ঞান কতটুকু আছে সেটা নিয়েও প্রশ্নবিদ্ধ হয়, যে সমস্ত অভিযোগ করেন তার ভিত্তি আছে কিনা সেটা নিয়েও প্রশ্নবিদ্ধ হয়। উনি বলছেন ওনাকে বলতে দেন, রাজনৈতিক দল করেছেন, নির্বাচন সমাগত, ওনার বলাকে কতটুকু মানুষ গ্রহণ করে সেটা পরীক্ষাজনক। আসলে রাজনীতি দুর্নীতি দুটো শব্দকে তো আমরা আলাদা করার সুযোগ দিতে পারছি না, আপনি আলাদা আপনাকে কেউ করতে বলছে না, কিন্তু কেউ একজন বললেই সেটা শিরোধার্য মনে করবেন না, সেটাই আমি বলছি। জি নিশ্চয়ই। শেখ রবিউল আলম, দুর্নীতিতে 5 বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা কি মনে করেন এই 5 বার চ্যাম্পিয়নের হওয়ার দায়টা আসলে কার? সেই সময় যারা সরকারে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তারা কেন সেই লাগামটা টানতে পারেননি? না, সেটা দুর্নীতি। আমি আপনাকে যদি বলি, দুর্নীতি হয়েছে ওই যে বললেন অনেকে সামাজিক ব্যাধি, যেটা পুরো রাষ্ট্রকে গ্রাস করেছে, পাশাপাশি জাতির মননের মধ্যেও বাসা বেঁধেছে। এই পুরো জাতির প্রথম দুর্নীতিতে যখন আপনার যে সূচক প্রকাশ করে টিআইবি, সেটা হচ্ছে 1999 থেকে 2000 সালের, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। পরবর্তীতে যে সূচকটা প্রকাশ করেন 2000 সাল থেকে 2001 সালের, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, অর্থাৎ প্রথম 2 বছর আওয়ামী লীগের আমলে, অর্থাৎ আওয়ামী লীগ যখন 96 থেকে 2001 ক্ষমতায় ছিল সেই আমলে। এরপর ওই একই ধারায় সূচকে সর্বোচ্চ হয়েছে আমাদেরও 3 বছর। আমি বলছি যে আমরা ইনিশিয়েটিভ নিয়ে ওই দুর্নীতি কমিয়ে আনতে সক্ষম হয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগের 96 থেকে 2001 পর্যন্ত যে ঢালাও দুর্নীতি হয়েছে তার থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লেগেছে। আমরা বলছি না যে আমরা দুর্নীতি মুক্ত করতে পেরেছিলাম, তবে দুর্নীতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম। কারণ দুটি, একটা হচ্ছে আমরা মনে করেছি উন্নয়ন এবং সুশাসন এই দুটি দুর্নীতিকে গ্রাস করে ফেলে, দেশের উন্নয়নের ক্ষেত্রে এটা প্রচণ্ড রকমের বাধা। এবং এই দুর্নীতির অর্থ আবার দেশকে কি করেছে, রাজনৈতিক বিভাজন, রাজনীতিতে বিশৃঙ্খলা, সমাজে বৈষম্য এবং অনৈক্য তৈরি করে, যার ফলে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত। একটা কথা বললে আপনি বুঝবেন, যার ফলে এই 31 দফার মধ্যে আমরা প্রাতিষ্ঠানিক সংস্কার এবং প্রশাসনিক সংস্কারের অঙ্গীকার করেছি দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য। মনে রাখা ভালো,
বিএনপির বিরুদ্ধে 111-এর সরকার এই দুর্নীতির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 4টি মামলা এবং জননেতা তারেক রহমানের বিরুদ্ধে 16টা মামলা দিয়েছিল। তার অধিকাংশই হলো দুর্নীতি এবং অর্থ পাচারের মামলা। মনে রাখা দরকার, তার সম্পূর্ণ ট্রায়াল আওয়ামী লীগের আমলে এবং পরবর্তীতে এই নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও কিছুটা হয়েছে। সেখানে সম্পূর্ণভাবে ওই দুই নেতা, পাশাপাশি বিএনপির জাতীয় নেতা যারা ছিলেন, যাদের বিরুদ্ধে 111-এর সরকার দুর্নীতির অভিযোগ করেছিল, আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে সেখানে দুর্নীতির ঘটনা ঘটেনি। অর্থাৎ দল হিসেবে বিএনপি ওই সময় দুর্নীতির সাথে তাদের নেতারা বা ক্যাবিনেটে যারা ছিল বা মেম্বার অফ পার্লামেন্ট যারা ছিল তারা দুর্নীতি মুক্ত হয়েছেন আদালত কর্তৃক ট্রায়ালের মাধ্যমে। তার মানে হচ্ছে কি, দল হিসেবে বিএনপি দুর্নীতি তো যুক্ত ছিল না, হ্যাঁ রাষ্ট্রে দুর্নীতি ছিল, এবং এই দুর্নীতির জন্য ধরেন প্রশাসনিক কাঠামোর মধ্যে দুর্নীতি রয়েছে। দুদক চেয়ারম্যান নিজে কি বলছেন যে তার যারাদের দিয়ে তিনি দুর্নীতি দমন করবেন তার মধ্যে দুর্নীতি রয়েছে। এখন যদি বলেন দুর্নীতির এই বিস্তৃতির কারণটা কি, 3টি কারণ আপনি মনে করতে পারেন। একটা হচ্ছে আমলা নির্ভর রাজনীতি অথবা প্রশাসনের অনুকূলে নেওয়ার জন্য যদি আপনি রাজনীতি করেন। এই সিন্ডিকেটের যে কথাটি আপনি বলছেন, সেই সিন্ডিকেটটা তো আসলে রাজনৈতিক দলগুলো যারা আসলে নেতা হন তারা যখন সরকারি অবস্থানে বসেন সেই সময়টাতেই তৈরি করে ফেলছেন। একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, রাজনীতিবিদ এবং এর সুবিধাভোগীরা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। দ্বিতীয়ত হচ্ছে রাজনীতি যদি পেশাজীবী নির্ভর হয়ে যায়, কারণ পেশাজীবীরা বিভিন্ন দপ্তরে থাকেন, তিনি রাজনৈতিক প্রশ্রয় নেন এবং ব্যক্তি স্বার্থ অথবা গোষ্ঠীর স্বার্থ অথবা নিজের স্বার্থ উদ্ধার করেন। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ক্ষমতা দখল নির্ভর রাজনীতি যদি হয়, যে আমরা যে কোনো মূল্যে ক্ষমতাটা চাই, আমি যাবই যাব, আর তার জন্য আমার অর্থের দরকার। আসলে অনেক দুর্নীতির অভিযোগ আছে, বিশেষ করে আমরা যদি বলি মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশের সবচেয়ে শীর্ষস্থানীয় রাজনৈতিক যিনি নেতা তার বিরুদ্ধে থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত সব নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমরা পাই। সেই জায়গাটিতে একটু জানতে চাই, এখন আসলে যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমরা বলছি, সেই সময়টাতে সরকারের অভ্যন্তরেও তো নানান দুর্নীতির অভিযোগ আছে। আমি এই জায়গাটিতে একটু আপনার কাছে আসতে চাই মুশফিকুস সালেহীন। এই সরকারের অভ্যন্তরে যখন দুর্নীতির অভিযোগ থাকে তখন ছাত্রদের যারা প্রতিনিধিত্ব করেন এমন উপদেষ্টার বিরুদ্ধেও বিরাট দুর্নীতির অভিযোগ, সেটা নিয়ে আসলে তরুণদের কি ভাবনা আছে, কি বলার আছে? আমি আপনার উত্তর নিব, একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি25 নিবেদিত রাজকাহনে। মুশফিক, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, কেলো ফ্যাসিস্ট সরকারের আমলে যে আকাশচুম্বী দুর্নীতি আমরা দেখেছি সেখান থেকে বেরিয়ে আসার জন্য অন্তত এই অভ্যুত্থানের পরে এক ধরনের বড় সুযোগ ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সামনে। এই সরকারের অভ্যন্তরেও নানান দুর্নীতির অভিযোগ এবং ছাত্রদের যারা প্রতিনিধিত্ব করছেন সেই যারা উপদেষ্টা আছেন তাদের বিরুদ্ধে বিশাল দুর্নীতির অভিযোগ, সেটা নিয়ে আপনাদের আসলে কি বলার আছে? যেমন যদি একটু দু একটা উদাহরণ দিতেন, কি অভিযোগ রয়েছে? জি, ছাত্র উপদেষ্টা বলতে ছাত্রদেরকে যারা প্রতিনিধিত্ব করছেন, আসিফ যিনি, তার বিরুদ্ধে তো অনেকগুলো অভিযোগ আছে, দুর্নীতির অনেক অভিযোগ আছে। কি অভিযোগ? উনি নিজের কোনো একটি এলাকায় উনি বিশেষভাবে বরাদ্দ দিয়েছেন সম্প্রতি, সেটি নিয়েও একটা বড় আলোচনা হয়েছে যে ওনার যে পিএস তার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আছে এবং বিশাল অঙ্কের টাকার অভিযোগ কিন্তু আছে। জি, এই যে দেখুন, আপনি শুরুতে যেমন বললেন যে এনসিপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। আমি ওইটাও আপনার কাছে জানতে চাইবো আসলে স্পেসিফিক অভিযোগগুলো কি কি। যেমন আপনি যেটা বললেন যে আসিফ মাহমুদের বিরুদ্ধে একটা হচ্ছে উনি বরাদ্দ দিয়েছেন কিছু আসনে, সেই বরাদ্দ দেওয়াটা প্রশ্নটি হচ্ছে যে রাষ্ট্রীয় অর্থ ওইখানে প্রপারলি ব্যয় হচ্ছে কিনা, ওইখানে কি তহবিল তসরুফ হচ্ছে নাকি হচ্ছে ওইখান থেকে কোনো ওই তহবিল থেকে কোনো রকম দুর্নীতি হচ্ছে, এটা একটা প্রশ্ন। জায়গাটি থেকেও কিন্তু অভিযোগ আসছে। আমি একটা করে আসছি। তারপরের বিষয়টি যেটা বললেন সেটা হচ্ছে যে এখন এটা নিয়ে এটা নৈতিক প্রশ্ন যে আপনি যেহেতু সরকারে রয়েছেন এবং এমন একটি সরকার, যে সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা নয়, সেখান থেকে যদি উনি পরবর্তীতে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় প্রশ্ন তৈরি হয়। কিন্তু ধরুন একটা সাধারণ সরকার, নির্বাচিত সরকার, তারা যদি উন্নয়ন কাজ করেন কোন একটা আসনে, এটাকে কিন্তু স্বাভাবিকভাবে আমরা দুর্নীতি ধরবো না যে তারা উন্নয়ন কর্মকাণ্ড করছে কোন একটি আসনে বিশেষ বরাদ্দ এবং খুবই, এটাই আমি বলছি যে ধরুন এটা যদি নয় সেই বরাদ্দের অঙ্কটাও একটু শেষ করি, সেটি হচ্ছে যে যদি এটা হতো যে ধরুন একটা নির্বাচিত সরকার 5 বছরের জন্য আছে, সাধারণত নির্বাচিত সরকারের শেষ বছরে আমরা দেখি উন্নয়ন বরাদ্দ অনেক বেড়ে যায়, এই কাজগুলো তখন করা হয়, সো সেটাকে তখন দুর্নীতি ধরা হয় না। কিন্তু এই সরকারের কনটেক্সটের কারণে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, সেই প্রশ্নটা রয়েছে, কিন্তু এটা আর্থিক দুর্নীতির প্রশ্ন না। প্রশ্নটি হচ্ছে যে উনি কি আসলে ওইখানে বেশি বরাদ্দ দিয়ে উনি কি এখানে নির্বাচনের ফিল্ডে কোনো এক্সট্রা সুবিধা নিচ্ছেন কিনা। সো এটা এক ধরনের দুর্নীতির অভিযোগ। আর
আর্থিক যে দুর্নীতির অভিযোগ ওইটা একটা ডিফারেন্ট। সো এই জায়গায় আমি বলবো যে এটা আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি এনসিপির সদস্য নন এখনো, বা ভবিষ্যতে হবেন কিনা সেটাও স্পষ্ট নয়। সো এটার ব্যাখ্যা উনি নিজেই দেওয়া উচিত। তবে আমরা মনে করি যে হ্যাঁ, এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়গুলো এড়ানো গেলেই ভালো হতো। এটা গণঅভ্যুত্থানের সরকার হিসেবে আমরা মনে করি যে তার তারপরে যে প্রত্যাশার কথা শুরুতেই বলছিলাম, আমি একটু কয়েকটা বিষয় বলছেন, আমি বলেছেন? একটা করে শেষ করি। তারপর হচ্ছে আরেকটি হচ্ছে যে মুয়াজ্জেম সম্ভবত ওনার পিএস ছিলেন মোস্ট প্রবাবলি, ওনাকে নিয়ে আরেকটা অভিযোগ এসেছিল। সেই পিএস এর নামটা অন্য কোনো নাম হবে। ওনার বিরুদ্ধে যে অভিযোগ আসার পরে কিন্তু দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। সো প্রশ্নটি হচ্ছে, আপনি যদি কোনো দুর্নীতি তিনি করে থাকার পরে যদি সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়, তার মানে আমরা বলবো যে তাহলে এই সরকারের উনি উপদেষ্টা, কিন্তু ওনার পিএস এর বিপরীতে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছেন, এইটা একটা ইতিবাচক ঘটনা। কিন্তু তার মানে তার পিএস যে কাজটা করেছে বা তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এটাকে আমি ডিফেন্ড করছি না। এটা আমি মনে করি তার বিরুদ্ধে এরকম অভিযোগের সত্যতা পাওয়া গেলে, প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তার ব্যাপারে তার শাস্তি হওয়া উচিত। এরপরের জায়গাটি যেটি বললেন সেটি হচ্ছে ধরুন এছাড়া ধরুন এনসিপির যদি আপনি বলেন যে স্পেসিফিক এনসিপির নেতাদের ব্যাপারে কি দুর্নীতি, আমি আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কথাই বলছিলাম। যেহেতু আপনারা আসলে তরুণদের প্রতিনিধিত্ব করেন, সেক্ষেত্রে যিনি ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন সেরকম উপদেষ্টাদের বিরুদ্ধেও তো আমরা দুর্নীতির অভিযোগ পাচ্ছি। সেই জায়গাটিতে আপনারা আসলে সরব হচ্ছেন না। যখন বলছেন, মানে আমি এই জন্য স্পেসিফিক উদাহরণ চাচ্ছিলাম এই কারণে, তাহলে হচ্ছে আমার বলা সুবিধা হতো। যেমন উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিছু জায়গায় ভায়োলেট করেছেন, মানে ঘটনা ঘটেছে যে ওই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে, এটা সুস্পষ্ট, এটা আমি বলছি যে এটা করা উচিত হয়নি। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে ওনার বিরাট অঙ্কের দুর্নীতির অভিযোগ আসিফ মাহমুদের ব্যাপারে রয়েছে। যে সম্প্রতি আমরা দেখেছি বিসিবির যে নির্বাচন, সেটাকে তিনি প্রভাবিত করেছেন, সেরকম এক ধরনের আলোচনা আছে, সেটা নিয়ে আন্দোলন হ্যাঁ, এই যে আবারও আসুন ধরা যাক যে তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে বিসিবির নির্বাচন প্রভাবিত করেছেন। তার মানে অভিযোগটা কি, যে উনি ওইখানে ওনার হয়তো অভিযোগটা হচ্ছে যে ওনার পছন্দের লোককে জিতিয়ে আনার জন্য তিনি কোনো একটা কাজ করেছেন। এখানে কি কোনো আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে এই ঘটনায়, এই বিসিবি নির্বাচনের ব্যাপারে? সেটাও তো এক ধরনের দুর্নীতি, তিনি তো ক্ষমতার অপব্যবহার করেছেন। মানে আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি যদি এখন বলেন যে এনসিপি নেতাদের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু আপনার কাছে উদাহরণ দিতে গেলে সরকারে যে উপদেষ্টা রয়েছে, আপনি নাহিদ ইসলামের ব্যাপারে বলেন, তিনি সরকারের উপদেষ্টা ছিলেন, পরবর্তীতে তিনি আমাদের দলে রয়েছেন, তা আই ক্যান স্পিক ফর হিম। কিন্তু যিনি আমার দলের পার্ট না, তার ব্যাপারে আই ক্যানট স্পিক ফর হিম। বা তারপরে আমি বলছি যে ওনার বিরুদ্ধে আসলে অভিযোগগুলো কি, ওনার বিরুদ্ধে অভিযোগগুলো হচ্ছে উনি ওনার ক্ষমতার অপব্যবহার করেছেন কি করেননি। সেটিকে কি তাহলে আপনারা খুব বড় কোনো দুর্নীতি বলে মনে করছেন? আমি বড় দুর্নীতি না এটা বলছি না, আমি বলছি যে এটা অবশ্যই এরকম কিছু থাকা উচিত না, এবং সেটা করে থাকলে সেটা নির্মূল করেছেন। তবে যখন আমরা বলার সময় এমন ভাবে বলা হয় যে এনসিপি, তখন তো আসলে মনে হয় আমিও মনে হয় দুর্নীতিবাজ, এমন ভাবে চারপাশে শুনি। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে ডিগ্রিটা কিরকম, দলের দায় আবার সব রাজনৈতিক নেতাকেই নিতে হয়, সেটাও একটা পুরনো জিনিস। এই যে ধরুন 3-4 জন ব্যক্তির ব্যাপারে হয়তো অভিযোগ রয়েছে, আমি যদি বলি যে ঘুরে ফিরে আলোচনাগুলো 3-4 জন ব্যক্তিকে যদি নেওয়া হয়, কিন্তু আপনারা যেভাবে বলছেন আমার কাছে মনে হচ্ছে যে আরো আমি স্পেসিফিক কিছু উদাহরণ আশা করেছিলাম, তাহলে আমার জন্য বলাটা সহজ। রবিউল আলম, এই যে আসলে দলের যারা এই ধরনের চাঁদাবাজি কিংবা দুর্নীতির সাথে জড়িত, তাদের দায়টা আসলে সবার উপরে গিয়ে পড়ছে, সেটি তো স্বাভাবিক। সেই দায় একটি দল হিসেবে, পুরনো রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেও দীর্ঘদিন ধরে বহন করতে হয়েছে। এবং আমরা কিন্তু এই এখনকার বাস্তবতায় দেখছি যে রাজনৈতিক দলগুলো সে ব্যাপারে নানান রকমের ব্যবস্থাও গ্রহণ করেছে। এই ব্যবস্থাটা আসলে যখন আপনারা নির্বাচিত হয়ে যদি সরকার গঠন করেন, তখন কায়েম থাকবে কিনা? এখন আসলে যা কিছু কথা দিচ্ছেন জনগণকে, পরে নির্বাচনের পরে জয়ী হবার পর সবকিছু ভুলে যান কেন? থাকবে বললেও তো আমলে নেন না, সমস্যা তো এই জায়গায়। আমি যদি বলি থাকবে, তারপরে তো বলবেন যে এটা কীভাবে বিশ্বাস করব। তো যাই হোক, সেটা সময় বলে দেবে। রাজনৈতিক দলগুলি আমার কাছে মনে হয় দুর্নীতি মুক্ত না, তবে দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কমিটমেন্ট করছে। সময় নিশ্চয়ই জনগণ সুফল পাবে। সালেহীন আংশিক সত্য বলেছেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথাটা বলেছেন, কিন্তু মনে রাখা দরকার দুর্নীতি মানে হচ্ছে নীতি বহির্ভূত কাজ, আর বরাদ্দের বৈষম্য অবশ্যই দুর্নীতি। আর আবার ক্ষমতার স্বেচ্ছাচারী ব্যবহারটা দুর্নীতি। আর বললেন ক্ষমতায় থাকতে সাধারণত দুদক তদন্ত করতে পারে না, ক্ষমতার বাইরে আপনি যখন যাবেন তখন বোঝা যাবে চিত্রটা কী ছিল, আসলে দুর্নীতি হয়েছে কি হয়নি। সেটা নাহিদ বলেন, সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অথবা ধরেন এই সরকারের অন্য উপদেষ্টা বলেন, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অন্যান্য, আমরা তো কিছু কথা ছড়িয়ে বেড়ায়, মানে আমরা লোকে মুখে শুনি, অন্যান্য অনেক উপদেষ্টার ব্যাপারে কিন্তু কিছু কথা আমি তো বললাম যে অন্যান্য উপদেষ্টাদের ব্যাপারটা তখন জানা যাবে। তবে সবাই রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকা উচিত এবং আইনের কাছে দায়বদ্ধ থাকা উচিত, দুর্নীতি তিনি করেছেন কি করেন নাই। সেই জায়গায় কিন্তু আমাদের আরও ইনস্টিটিউটগুলি ফাংশন করানো দরকার, এবং সে দায় রাজনীতিবিদদের আছে, বিশেষ করে সরকারের, যিনি সরকার গঠন করবেন তারই দায় আছে। যেমন ধরেন এই যে আমাদের একটা শাসন আমল ছিল, সে শাসনটা আমলে অর্থ পাচার নেই বললেই চলে,
আমি যদি 91 থেকে 96 বলি, 2001 থেকে 2006 বলি, এখন নেই বললে চলে। এখন কিন্তু 28 লাখ কোটি টাকার উপর অর্থ পাচার হয়েছে গত ফ্যাসিবাদী শাসনের আমলে, তাই তো? আপনি খেলাপি ঋণ যান, আমাদের সময় মাত্র 40,000 কোটি টাকা খেলাপি ঋণ ছিল, এখন যান 6 লাখ কোটি টাকার উপরে খেলাপি ঋণ হয়েছে। তার মানে অর্থ লুটপাট হয়েছে। আপনি মাথাপিছু ঋণ যদি যান, খুব অবাক হবেন, আমাদের যখন ক্ষমতায় আমরা 2005-06 অর্থ বছরে যদি যান 4,500 টাকা মাথাপিছু ঋণ, এখন 2 লক্ষ কোটি টাকার উপরে মাথাপিছু ঋণ। অর্থাৎ গত 17 বছরের লুটপাটটা কীভাবে হয়েছে আপনি বুঝতে পারছেন। তো যার ফলে আমরা কিন্তু একথা বলছি, আমরা কি বলছি, যে আমরা ক্ষমতায় আসলে আমরা অঙ্গীকার করছি যে বিএনপি যদি জনগণের রায়ের ভিত্তিতে ক্ষমতায় আসে, ডেফিনেটলি এই অর্থের অপচয়, অর্থের আত্মসাৎ, দুর্নীতি প্রাতিষ্ঠানিকভাবে, প্রশাসনিকভাবে এবং বিভিন্ন সেক্টরে, বিশেষ করে অর্থনৈতিক সেক্টর যেগুলি আছে, লিজিং কোম্পানি, প্রচলিত ব্যাংক, সেই সমস্ত জায়গায় যে সমস্ত অবৈধ সুবিধা রাজনীতির নামে অথবা রাজনীতির ছত্র ছায়া থেকে সুবিধাভোগীরা নিয়েছে তা বন্ধ করা হবে। বন্ধ করা হবে মানে একেবারে একদিনে পারা যাবে আমি সেটা বলছি না, কিন্তু আমরা দায়বদ্ধ থেকে সেটা বন্ধ করতে চাই এবং সে কারণে আমাদের অঙ্গীকার রয়েছে। এখন এনসিপি নিশ্চয়ই সেভাবে ভাবে এবং সেভাবে অঙ্গীকার করবে। রাজনৈতিক দলগুলির একটা জায়গাতে সমস্যা হচ্ছে, সেটা কি জানেন? ক্ষমতা দখলে রাখার যে মানসিকতা। আপনি যদি এর বাইরে আসতে পারেন, জনগণের উপর নির্ভর করেন, তখন আপনার অবৈধ শক্তির সাথে আতাত করা লাগবে না। সেটা প্রশাসনে বলেন অথবা ধরেন ব্যবসায়ী বা অন্য কমিউনিটিতে বলেন, তখন আপনার অবৈধ শক্তির সাথে যখন আপনাকে আতাত করতে হবে না, তখনই কেবলমাত্র রাজনৈতিক দলগুলি নির্দয় হতে হবে এবং দুর্নীতির বাইরে আসতে পারে। বেশিরভাগ সময় আসলে যারা ক্ষমতায় থাকেন তারাই গড়ে তুলছেন। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, নির্বাচন সামনে, আমরা জানি যে আর একদিন পরে হয়তো তফসিল ঘোষণা হবে, এবং নির্বাচনকে ঘিরে আসলে যে দুর্নীতি হয় সেটি পুরোপুরি রাজনৈতিক দলগুলো কেন্দ্রিক, এবং দীর্ঘদিন আসলে আমরা দেখেছি মনোনয়ন বাণিজ্য করতে শুনেছি প্রায় সব রাজনৈতিক দলে। এই দুর্নীতি যতদিন হতে থাকবে, অর্থাৎ রাষ্ট্র যারা চালাচ্ছেন তারা যতদিন দুর্নীতি করতে থাকবেন, রাষ্ট্রের সাধারণ জনগণ তাহলে দুর্নীতির বাইরে বেরিয়ে আসবেন কি করে? ধন্যবাদ। দেখেন, প্রথমতই হচ্ছে যে দুর্নীতির রাষ্ট্র, যেখানে দুর্নীতি হচ্ছে রাষ্ট্রে, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া দুর্নীতি হতে পারে না। এই জন্যে সরকারে যারা থাকবেন বা সরকারে যারা যাবেন তাদের প্রথম সদিচ্ছা এবং অঙ্গীকার থাকতে হবে, যেটা রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার থাকতে হবে। তা আমাদের এখানে ক্ষমতায় যারা যায় এবং ক্ষমতার সাথে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান যখন যুক্ত হয়ে যায়, সেই জায়গায় রাজনৈতিক দলের সদিচ্ছা মৌখিকভাবে থাকলেও বাস্তবে ক্ষমতায় যাওয়ার পরে তারা ওই প্রতিষ্ঠানগুলো এবং তার দলের যারা থাকেন তাদেরকে নিয়ন্ত্রণ করার যে সদিচ্ছা বা মানসিকতা ইতিপূর্বে আমরা খুব একটা দেখিনি। এই জায়গায় আপনি যে নির্বাচন কেন্দ্রিক যে দুর্নীতির কথা বললেন, আমরা এটা কিন্তু দেখে আসছি যে যারা কালো টাকার মালিক, যারা দুর্নীতিগ্রস্ত, এই ধরনের অতীত যে সমস্ত রেকর্ড আছে, ঘুরে ফিরে তাদেরকেই অনেক ক্ষেত্রে মনোনয়ন দেওয়া হয়। এবং যারা বড় দল থাকেন তারা নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যারা তৃণমূলের রাজনীতি করেন এবং যারা দীর্ঘদিন ধরে জনগণের কাছে যাদের একটা দায়বদ্ধতা আছে, এই ধরনের ব্যক্তিদের মনোনয়ন না দিয়ে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে ব্যবসায়ী, কালো টাকার মালিক এবং যারা রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত ছিল না, ঠিক কিংবা সরকারের দায়িত্বে ছিল আমলা, তাদেরকেও দেখা যায় ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করার জন্য কিংবা তাদেরকে মনোনয়ন দেওয়া হয়। তো এই ধরনের অস্বচ্ছ পরিবেশে যাদেরকে মনোনয়ন দেওয়া হয় এবং দলের তৃণমূল পর্যায় থেকে বাছাই করার যে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা দলের মধ্যে থাকা দরকার, যখন সেই জায়গার থেকে সরে যায় এবং এইভাবে নির্বাচনে মনোনয়ন দেওয়ার পরে যখন তারা রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন তাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের সঙ্গে বা দলীয় আদর্শের সঙ্গে এদের সম্পর্কতা থাকে না, দায়বদ্ধতা থাকে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ওই দলটার মধ্যে যে চেন অফ কমান্ড থাকা দরকার সেটা থাকে না। ফলে একদম মানে সর্বত্র তখন নিয়ন্ত্রণহীন অবস্থা হয়ে পড়ে। কথা আপনি বলছেন ডাক্তার মিজান, সেই জায়গাটিতে আমি যদি বলি দিই, বিগত সময়ে আসলে আমাদের যে অভিজ্ঞতা, সেখানে একদম শীর্ষস্থানীয় যিনি নেত্রী ছিলেন তার বিরুদ্ধেও তো যথেষ্ট দুর্নীতির অভিযোগ আছে, সেখান থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত সেই একই দুর্নীতির অভিযোগ। যে আমরা এটা দেখেছি, এটার দায় জব তারাই দিবেন, কারণ তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসে এবং বড় দলগুলোর বিরুদ্ধে বিশেষ করে মনোনয়ন বাণিজ্যের যে প্রশ্নগুলো আসে, তারপরে একটি রাজনৈতিক দল পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটি দলের
যেমন আমরা নিবন্ধিত রাজনৈতিক দল, প্রতি বছর আমাদের দলের আয় ব্যয়ের হিসাবগুলো দেওয়া হয়, কোথা থেকে টাকার উৎস হচ্ছে, কিভাবে দল পরিচালিত হচ্ছে, এই যে অর্থের উৎস, এর জবাবদিহিতা প্রত্যেকটি রাজনৈতিক দল এবং দলের নেতাকর্মীদের মধ্যে থাকা দরকার। তাহলেই আমরা কিন্তু এই দুর্নীতিটা রোধ করতে পারবো। এই জায়গায় সবচেয়ে বড় যে প্রশ্নটা উত্থাপিত হচ্ছে যে আমরা যে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হচ্ছি এবং ক্ষমতায় যাওয়ার জন্যে আমরা কালো টাকা ব্যবহার করছি এবং সেই টাকার উৎসটা কোথার থেকে আসছে। ধরেন নির্বাচন কমিশন একজন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর জন্যে সে কত টাকা ব্যয় করবেন তার একটা মাপকাঠি বলা হচ্ছে। আমার যদি 25 লক্ষ টাকা যদি নির্বাচনে ব্যয় দেওয়ার কথা থাকে, আমি কিন্তু প্রথমেই সেখানে আইন ভঙ্গ করছি। আমি কিন্তু এই 25 লক্ষ টাকা ব্যয় করার জন্যে সেখানে টাকার উৎসগুলো কিন্তু দিয়ে অ্যাফিডেভিট করে আমি আমার প্রার্থিতার সঙ্গে দাখিল করছি। এরপরে নির্বাচন শেষ হওয়ার 7 দিনের মধ্যে একজন প্রার্থী তিনি কোথায় কত টাকা কিভাবে ব্যয় করেছেন সেটা কিন্তু অ্যাফিডেভিট সেই করে স্বচ্ছতা নিয়েও জমা অনেক দিচ্ছে। প্রশ্ন আমি শুধু থাকে। শেষ করি একটা কথা বলে যে সেখানে যিনি এমপি হয়েছেন কিংবা যিনি হননি, এখন দেখা যায় 25 লক্ষ টাকার জায়গায় তিনি হয়তো 5 কোটি 10 কোটি টাকা ব্যয় করেছেন। অপ্রকাশ্যে হলো এই কথাটা সত্য, কিন্তু তিনি মিথ্যা একটা সেই হলফনামায় আয়ের স্বাক্ষর করে উৎসটা আসলে সংসদ কোথায়? সদস্য জি, হলেন। সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে। দুদক চেয়ারম্যানও বলেছেন নির্বাচনে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের প্রত্যাখ্যানের তিনি আহ্বান জানিয়েছেন। সেটি আমরা বুঝবো কি করে আসলে কারা দুর্নীতিবাজ এবং চাঁদাবাজি করে নির্বাচন করছেন? এই প্রশ্নের উত্তর নিতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরবো, আমাদের সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, এই যে আমরা বারবার বলছি দুর্নীতি হচ্ছে, রাজনীতিকে ঘিরে দুর্নীতি হচ্ছে, নির্বাচনকে ঘিরে দুর্নীতি হচ্ছে, আমরা মনোনয়ন বাণিজ্যের কথা বলছিলাম, সেই জায়গাটিতে আসলে দুর্নীতির আগে বা আসলে রাজনীতিতে যারা নির্বাচন করছেন তারা নির্বাচনের আগে জনগণকে যে প্রত্যাশা দিচ্ছে, নির্বাচনের পরবর্তী সময়টাতে জয়ী হলে সেই কথাগুলো ভুলে যাচ্ছেন, সেটাকেও কি আপনি এক ধরনের দুর্নীতি মনে করেন? সেটা তো অবশ্যই, যে কথাটা আমি বলছিলাম যে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে পর্যন্ত যারা পার্লামেন্টে আসছেন, আমি যদি এ কথার দায়িত্ব নিয়েই যদি আপনার আজকের এই টেলিভিশন সেটে বলি যে তারা যে অঙ্গীকার করেছিলেন, যেটা বলেছিলাম যে নির্বাচন কমিশন 5 লাখ টাকা ছিল, তারপরে সেটা আরও বাড়িয়ে 25 লাখ টাকা করলো। এই যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করে অঙ্গীকারনামায় মানে আমরা স্বাক্ষর করলাম যে এই টাকার বেশি আমরা ব্যয় করব না, কিন্তু নির্বাচন শেষে ওই 25 লক্ষ টাকা কিংবা তার কমই আমরা অ্যাফিডেভিট করে মানে রাষ্ট্রের কাছে আমরা জমা দিলাম যে আমরা এই টাকায় ব্যয় করেছি। কিন্তু বুকে হাত দিয়ে কি তারা বলতে পারবেন যে ওই টাকার মধ্যে সে নির্বাচনে ব্যয় করেছিল? তার মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্যে কিংবা একজন সংসদ সদস্য হওয়ার জন্যে সে নিজেই শপথ করে সেটা ভঙ্গ করে নিজেই তার বিবেকের কাছে দুর্নীতিগ্রস্ত হয়েছেন। আজকে যদি আপনি লক্ষ্য করেন যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনি আজকে শুধু না, আপনি 91 থেকে শুরু করে আজকের এ পর্যন্ত যারা সৎ রাজনীতিবিদ, আমিও গণফোরামের রাজনীতির সাথে 32 বছর ধরে যুক্ত আছি। আমি নিজেও মাগুরা সদরে পার্লামেন্ট ইলেকশনে অংশগ্রহণ করেছি। আমার অভিজ্ঞতায় আমি বলি, সেটা হলো যে যখন মনোনয়ন দেওয়া হয় তখন বলা হয় যে এই মানুষটা কেমন, বলে উনি তো ভালো মানুষ, সৎ মানুষ, কিন্তু ওনার টাকা কেমন আছে, উনি নির্বাচনে কি পরিমাণ টাকা ব্যয় করতে পারবেন। যদি দেখা যায় যে সেই টাকার উৎস তার নাই, তাহলে তিনি কিন্তু মনোনয়ন পান না। এই জায়গাটায় আমাদের রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে যে আমরা সরকারে যাওয়ার আগে আমরা জনগণকে ঠকানো যদি আসলে এক ধরনের বড় দুর্নীতি হয়, সেই জন্য রাজনৈতিক দলগুলোকে আগে অঙ্গীকার করতে হবে এবং তাদের শপথ নিতে হবে যে আমরা নিজেরা দুর্নীতির সাথে কোনো জায়গায় আমরা জড়িত থাকব না। আপনাদের নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন ক্ষমতায় আপনারা যেতে চান কিন্তু জনগণকে নিয়ে, সেখানে আসলে ভারতের কনসার্ন নিয়ে কোনো ক্ষমতায় যেতে চাই না। কারা তাহলে ভারতের কনসার্ন নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে? এটা তো আপনার অতীতে আমরা কিন্তু বাংলাদেশের সব রাজনৈতিক দলের বিরুদ্ধে কম বেশি অভিযোগটা শুনেছি। 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন কিন্তু আওয়ামী লীগ অভিযোগ করেছিল যে বিএনপি ভারতের সাথে কোনো রকম একটা আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় এসেছে। গত 15 বছরেরটা তো স্পষ্ট, আওয়ামী লীগ দেশটা বলা যায় বেঁচে দিয়েছিল ভারতের কাছে। তো এখনও যারা আসলে মনে করে যে ওই সুপার পাওয়ার যারা রয়েছে বা আঞ্চলিক পরাশক্তি যারা রয়েছে তাদের মন জুগিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, তাদের ব্যাপারে হয়তো তিনি এই কথাটি বলেছেন এবং সেই অভিযোগটা কিন্তু আসলে ধরুন সোশ্যাল মিডিয়া এখন অনেকের ব্যাপারে এই কথাগুলো শোনা যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতির সাথে ভারতের রাজনীতি, ভারতে ধরুন যে রাজনৈতিক উত্থান যাদের ঘটছে তাদের বাংলাদেশে কীরকম রাজনৈতিক পরিবেশ পেলে সুবিধা হয়, এরকম অনেকগুলো আলোচনাই রয়েছে। সেই সাথে এই আলোচনাও রয়েছে আসলে বাংলাদেশের পলিটিশিয়ানরা তাদের মুভমেন্টের ক্ষেত্রে আসলে অন্যান্য কোনো দেশের ইতিবাচক সাড়ার উপর নির্ভর করেন কিনা, এরকম অনেক কথা
তো রয়েছে। তাহলে এটিও তো আসলে জনগণকে ঠকানো এবং সুস্পষ্ট দুর্নীতি। এটাও এক ধরনের দুর্নীতি। তো শুধুমাত্র আর্থিক দুর্নীতি না, যেমন ধরুন এখন অনেকে বলছেন যে সৎ লোকের শাসন চাই, মানে সৎ লোক বলতে কি শুধুমাত্র যিনি টাকা মানে দুর্নীতি আর্থিক দুর্নীতি করেন না সেটা। এখন এই জায়গায় আমি ভাইয়ের সাথে একটু যদি অ্যাড করি, দেখুন এই যে আমাদের বলা হয়েছে কিভাবে শুরুটা দুর্নীতিতে হয় নির্বাচনের ক্ষেত্রে, উনি বলেছেন যে 25 লাখ টাকা আপনার সর্বোচ্চ সীমা দেওয়া হয়েছে। আমি হলফ করে বলতে পারি বাংলাদেশে যারা আগামী নির্বাচনে সংসদে বিজয়ী হয়ে আসবেন কারো পক্ষেই 25 লাখের ভিতরে সম্ভব, মানে ভবিষ্যৎটা বলতে পারি না, অতীতে সম্ভবত কখনো এই সীমার ভিতরে সম্ভব হয়নি। তাসনিম যারা তিনি একটা প্লেজ করেছেন, তিনি ফেসবুকে ঘোষণা দিয়েছেন যে তিনি এটার ভিতরেই খরচ করবেন এবং সেই খরচ উন্মুক্ত করবেন। এখন আমি এটা ভবিষ্যতে দেখা যাবে যে আসলে এইটার মাধ্যমে এই খরচের ভিতরে সীমাবদ্ধ রেখে আসলে সেই ক্যাম্পেইন চালানো সম্ভব হয় কিনা। এই জায়গায় আরেকটা জিনিস বলি যে ধরুন যখন আপনার 15-20 কোটি টাকার ক্যাম্পেইন করা হয়, সেই 15-20 কোটি টাকা তো সবার নিজের থাকে না, তখন তিনি এটা কারো না কারো কাছ থেকে এই টাকাটা তিনি ফাইন্যান্স কেউ না কেউ তাকে করে, তারা পরবর্তীতে ওই টাকার সুবিধা যেটা তারা ইনভেস্ট করেছে সেটা সুবিধা কিন্তু পরবর্তীতে নিতে চায়। তখন ওই এমপি যখন সংসদে যাবে, সেই এমপির কিন্তু ওই যে ফাইন্যান্সার যারা রয়েছে তাদের ইন্টারেস্টটা সার্ভ করতে হয়, সেটাও কিন্তু জনগণের বিরুদ্ধে চলে যায়। কিন্তু এই জায়গায় জনগণকেও আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে এটা ভাবতে হবে ধরুন আমাদের ব্যাপারে সমালোচনা হয় যে এনসিপির তো মাঠে কর্মসূচি দেখি না। এখন একটা মাঠে কর্মসূচি করতে হলে যে পরিমাণ টাকা অর্থ ব্যয় করতে হয় সেটা শুধুমাত্র আপনার লোক ভাড়া করা লাগে না, কিন্তু ধরুন আপনার ঢাকার আশেপাশের কোনো একটা জেলা থেকে আপনার কর্মীরা ঢাকায় আসবে, তার ট্রান্সপোর্টের কষ্টটা তো আপনার অ্যাট লিস্ট দিতে হবে। সেটি আসলে তো লাঞ্চের কষ্টটা তো আপনাকে অ্যাট লিস্ট দিতে হবে। সেটি নিয়ে তো প্রশ্ন থেকে যায়। সো আমার রাজনীতির ধরনটাই যখন হচ্ছে পেশি শক্তি প্লাস শোডাউনের রাজনীতি, তখন এই সংকটটা থেকেই যাবে। সো আমার ওভারঅল রাজনীতির ধরন সবাই মিলে পরিবর্তন করার প্রয়োজন আছে নিশ্চয়ই। বিএনপি বিরোধী মনোনয়ন বাণিজ্য, ভবন কেন্দ্রিক বাণিজ্য, এখন আবার ভারতের কনসার্ন নিয়ে ক্ষমতায় যাওয়ার এক ধরনের অভিযোগ, এত অভিযোগ। সেই সময়টাতে আবার আমরা দেখতে পেয়েছি যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে বেশ কিছু পরিকল্পনার কথা সুস্পষ্ট করেছেন, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে কি না? আপনি তো আবার সেইখানে চলে গেলেন। এগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি। ভারত নিয়ে আসেন। বাংলাদেশের জনগণ কখনোই জনগণের রায়ের ভিত্তিতে ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারেনি যদি নির্বাচন হয়ে থাকে। ভারতের কনসার্ন নিয়ে বাংলাদেশে কেউ কখনো ক্ষমতায় যায়নি। ভারতের অভিপ্রায় থাকতে পারে, তবে হ্যাঁ ক্ষমতায় যাওয়ার পর ভারতের আশীর্বাদ নিয়ে অনেকে ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন অনির্বাচিতভাবে। যেহেতু বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে, অতএব দেশের জনগণই মানুষকে ক্ষমতায় পাঠাবে। এখানে ভারত বা কোনো পরাশক্তি, কোনো আঞ্চলিক শক্তি, আন্তর্জাতিক শক্তির কোনো প্রভাব কাজ করবে বলে আমি মনে করি না। সেটি যদি হতো তাহলে বাংলাদেশে এই ফ্যাসিবাদ এখনও থাকতো, গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পরিবর্তন হতো না। মনে রাখা দরকার বাংলাদেশের জাতীয়তাবাদী দল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দেশের স্বার্থে, জাতির স্বার্থেই রাজনীতি করেছে এবং ভারতের না চাওয়ার পরও 5 বারবার জনগণের রায়ে নির্বাচিত হয়েছে সেই দল বিএনপি, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে গিয়ে তাদেরকে ভারতের বিরুদ্ধে রাজনীতি করতে হয়েছে, রাষ্ট্র ব্যবস্থাপনা করতে হয়েছে। সেই প্রতিকূল অবস্থার মধ্যে বিএনপি দেশকে ধারণ করেছে। প্রত্যাশাটাই রাখতে চাই, জনগণের ইচ্ছাটাই সবার উপরে থাকুক। একটা বাক্য বলে দিই, আপনি যেটা বলছিলেন না যে ধরেন জনগণেরও কিন্তু শুধু প্রতিনিধিত্ব করার জন্য সে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত করে না, তার হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে। সে সংসদ সদস্যদের কাছ থেকে তার কিছু ব্যক্তিগত চাওয়াও আছে, সমষ্টিগত গোষ্ঠীগত চাওয়া আছে, ইলেকট্রিক ভিত্তিক চাওয়া আছে, সেটাও কিন্তু অর্থ নির্ভর, যার ফলে মেম্বার অফ পার্লামেন্ট ওখানে থাকতে পারে না। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।